প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিট আবেদনে আগামী ৪ ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নাজিব এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩০ জুলাই হাইকোর্ট রুল দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের চুক্তি সম্পর্কিত প্রক্রিয়ায় স্থিতাবস্থা চেয়ে সম্পূরক আবেদন দাখিল করেন রিট আবেদনকারী পক্ষ। এই আবেদনের শুনানিতে ১৩ নভেম্বর হাইকোর্ট রুল শুনানির জন্য ১৯ নভেম্বর দিন রাখেন। রুলের ওপর ১৯, ২০ এবং ২৫ নভেম্বর শুনানি হয়। আদালতে রিট আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম ও কায়সার কামাল শুনানিতে অংশ নেন। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক শুনানি করেন। নিউমোরিং টার্মিনাল নির্মিত হয় ২০০৭ সালে মোট ২,৭১২ কোটি টাকা বিনিয়োগে। চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কন্টেইনার বেশিরভাগ এই টার্মিনাল দিয়ে পরিবহন হয়। এদিকে বন্দরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে পারেন না উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেবল বন্দর নয়, এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়েও সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার এ সরকারের নেই বলে মনে করেন তারেক রহমান। তিনি বলেছেন, একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে আলোচনার সমালোচনার মধ্যে ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে অতীতের বিভিন্ন নির্বাচনে যেসব নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কাজ করেছে তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এখানে অনেক পুরনো সংস্থা আছে যারা অতীতে ইলেকশন অবজারভারের দায়িত্ব পালন করেছেন। আমি অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না, এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক সংলাপে এসব কথা বলেন সিইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন এই সংলাপের আয়োজন করে। নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য ইসির নিজস্ব তত্ত্বাবধানমূলক ব্যবস্থা আছে। তবে আগামী নির্বাচনে ইসির নিয়োগ করা পর্যবেক্ষক সংস্থাগুলোর মাধ্যমেও নির্বাচনকালীন পরিস্থিতি জানতে ও বুঝতে চায় কমিশন। পর্যবেক্ষক সংস্থাগুলো মাঠ পর্যায়ে যেসব জনবল নিয়োগ করবে, নির্বাচনের আগে সেই জনবলকে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে জোর দেন সিইসি। তিনি মনে করেন, পর্যবেক্ষক সংস্থার লোকেরা যদি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তাহলে খারাপ দৃষ্টান্ত স্থাপিত হবে। নির্বাচনে পর্যবেক্ষক সংস্থার ভূমিকা নিয়ে সচেতন করে সিইসি বলেন, তাদের কাজ হবে শুধু পর্যবেক্ষণ করা, দলের হয়ে কাজ করা নয়। যদি কোনো পর্যবেক্ষক সংস্থা রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পড়ে সেটা এই সংস্থার রেপুটেশন কমিয়ে দেবে। বিকেল ২টার দিকে ইসির সঙ্গে সংলাপে অংশ নেন বাকি পর্যবেক্ষক দলগুলো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার এসপি চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপিদের নির্বাচন করা হয়। শিগগিরই তাদের পদায়ন করা হবে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ কে এম আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, যমুনায় লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছে। সরকারি আদেশ হলে তাদের পদায়ন করা হবে। পুলিশের নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, অতীতে এসপি হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ এবং ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে একটি তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়েছে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।